হ্যালো স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমরা বয়েলের সূত্র সংক্রান্ত গ্রাফ আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে চার্লস গেলুসাক এবং অ্যাভোগাড্রো সূত্র সংক্রান্ত যে গ্রাফগুলো আছে সেগুলো আলোচনা করব। এবার আগের ভিডিওটা যারা দেখেছো এবং বাড়িতে যারা প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা মানে অলমোস্ট একটা রিভিশন টাইপের হবে এবং আজকে যে কটা গ্রাফ আমরা আঁকবো সেই সবকটাই তোমরা নিজেরাই চেষ্টা করে করতে পারবে, এইটুকু আমার বিশ্বাস। তো যারা এখনও পর্যন্ত আগের ভিডিওটা দেখোনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা দেখার আগে এর আগেরটা মানে যেখানে আমি গ্রাফের সাধারণ ধারণা দিয়েছিলাম এবং তারপরে বয়েলের সূত্রের গ্রাফ করেছিলাম সেটা দেখে নাও, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। এবার আজকে আমরা শুরু করছি কী দিয়ে? চার্লসের সূত্রের গ্রাফ দিয়ে। তাহলে প্রথমটা হচ্ছে ভি ভার্সেস টি, ভলিউম ভার্সেস টেম্পারেচার। আমরা জানি চার্লসের সূত্রে প্রেশার কনস্ট্যান্ট থাকে। এবার গ্রাফটা আমরা আঁকি কীরকমভাবে? ওয়াই ভার্সেস এক্স, অর্থাৎ প্রথমে যে রাশিটা থাকে সেটা ওয়াই অ্যাক্সিসে লিখবো আর পরের রাশিটাকে আমরা এক্স অ্যাক্সিসে লিখবো। এবার চার্লসের সূত্র মানে ভি ইকুয়াল টু কেটি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের একটা ইকুয়েশন পেয়েছি, কারণ আমাদের ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর টি হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন এটা পাবো। তো আমি আগের দিন বলেছিলাম যে আমরা খানিকটা এরকম ডটেড লাইন দেখাই আর কি, তারপরে একটা এরকম বোল্ড লাইন আঁকি। এবার অ্যাকচুয়ালি এইখান থেকে এই পর্যন্ত গ্রাফটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রাফ, এক্সপেরিমেন্টাল ডেটা, মানে প্রেশার কনস্ট্যান্ট রেখে আমরা টেম্পারেচার বাড়ালাম, ভলিউম কীরকম চেঞ্জ করলো সেই ডেটাগুলো দেখে আমরা এই গ্রাফ আঁকি আর কি। এবার সেই গ্রাফটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে সেটা একদম মূলবিন্দুতে গিয়ে টাচ করবে, তাই জন্য আমরা বলি যে মূলবিন্দুগামী সরলরেখা। এখন এইটুকু পোর্শন হচ্ছে এক্সপেরিমেন্টাল না, এটুকু হচ্ছে থিওরিটিক্যাল, যেহেতু আমরা এক্সপেরিমেন্টাল ডেটা পাইনি। কেন? টেম্পারেচার তো মূলবিন্দুতে জিরো, ভলিউম জিরো, গ্যাসের টেম্পারেচার ভলিউম এগুলো জিরো তো হতে পারে না, সেই কারণে এখানে কোনো এক্সপেরিমেন্টাল আমরা ডেটা পাবো না। তাই এইটুকু অংশ হচ্ছে থিওরিটিক্যাল, বাদ বাকি পোর্শনটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তবে আমরা যখন প্রচুর গ্রাফ ট্রাফ আঁকি আর কি প্র্যাকটিস করার সময়, এইসব আমাদের মাথায় থাকে না, আমরা একদম পুরো স্ট্রেট লাইনে এঁকে দিই, ঠিক আছে? পুরোটাই আমরা তখন এরকম বোল্ড লাইন করে দিই। তো তাতে অসুবিধা এমনিতে কিছু নেই, এমনিতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষার সময় তো ধরো যদি থিওরিটিক্যাল, আমি বলছি 11-এর অ্যানুয়াল পরীক্ষা বা 12-এর এইচএস পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষাতে তো এই গ্রাফ একটা বা দুটোই থাকবে, খুব বেশি তো আঁকতে দেবে না। তো সেই ক্ষেত্রে ওই একটা বা দুটো গ্রাফ আঁকার সময় আমাদের কিন্তু ওই থিওরিটিক্যাল পার্ট আর যেটা এক্সপেরিমেন্টাল পার্ট ওইটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে শুরুর দিকে ডটেড লাইনটা দিতে হবে, ঠিক আছে? এবার এটা চার্লস বয়েল সংক্রান্ত সব সূত্রের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, কারণ প্রেশার ভলিউম টেম্পারেচার কোনোটাই জিরো হতে পারে না। এবার একটা জিনিস দেখো, আমরা এই যে ফর্মুলা আমাদের, এই ফর্মুলা থেকে আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি এটা লিখে রাখি যে প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, চাপ স্থির। তাহলে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে, এই গ্রাফটা আমার বাড়াতে গিয়ে আবার একটু গন্ডগোল হয়ে গেল। তাহলে এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে চাপ স্থির। তাহলে যে সমস্ত এই লাইনটার উপরে বা অন্য যে কোনো গ্রাফের উপরে যদি প্রেশার কনস্ট্যান্ট থাকে প্রত্যেকটা পয়েন্টে, তাহলে আমরা সেই ধরনের গ্রাফকে বলি আইসোবার। আইসো মানে সমান, আর বার মানে এখানে প্রেশার, বার একটা প্রেশারের ইউনিট হয় আমরা জানি। তো আইসোবার মানে অ্যাকচুয়ালি সমচাপীয় রেখা, ঠিক আছে? বাংলাতে বললে সমচাপীয় রেখা বা সমচাপ, এইটুকুও বলে অনেকে অনেক সময়। এখন আমরা কি বলেছিলাম যে পিভি ইকুয়াল টু এনআর টি সূত্রের থেকে যদি আমরা ভি ইকুয়াল টু কী পাবো? এনআর বাই পি অ্যান্ড টি পাবো। তো তাহলে আমরা এই ফর্মটাকে যদি এই ফর্মের সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমরা কে এর ভ্যালু পেয়ে যাবো। কে এর ভ্যালু হচ্ছে এনআর বাই পি। এটা আমরা চার্লসের সূত্র পড়ার সময় বলেছিলাম আগের ফার্স্ট ভিডিওতে সম্ভবত। তাহলে এবার এইটা আমাদের খুব কাজে লাগবে। কী কাজে লাগবে? এই যে আমরা যখন একটাই প্লটের মধ্যে, একটাই গ্রাফের মধ্যে অনেকগুলো লাইন আঁকবো বিভিন্ন কন্ডিশনে, তখন তাদের কম্প্যারিজন করার সময়। তো এখন আমি এই গ্রাফটাকে বলছি এ। তাহলে এবার আমাদের বি গ্রাফ যেটা হবে, সেখানে আমরা টেম্পারেচার আর ভলিউম নিয়েছি। আমরা তিনটে আলাদা গ্রাফ আঁকছি। আমরা কি বললাম যে প্রেশার কনস্ট্যান্ট, সো দিস ইজ P1, P2, P3। একটা লাইনের উপরে প্রেশার সবসময় কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে P1, এর ক্ষেত্রে P2, এর ক্ষেত্রে P3, অর্থাৎ এখানে তিনখানা আইসোবার আমরা পেয়েছি। এবার কোশ্চেন হচ্ছে যে P1, P2, P3কে তাদের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। দুটো মেথড বলেছিলাম। প্রথম মেথড কী ছিল? প্রথম মেথড হচ্ছে প্রত্যেকটা লাইনের স্লোপ বের করি আমরা, মানে অ্যাঙ্গেলটা দেখি আগে কত হচ্ছে। এটা θ1, P1 θ1। সেকেন্ড গ্রাফে P2
কনস্ট্যান্ট, তাহলে অ্যাঙ্গেল θ2। থার্ড গ্রাফে P3 কনস্ট্যান্ট, তো অ্যাঙ্গেল হচ্ছে θ3। আমরা দেখতে পাচ্ছি যে θ1 লেস দেন θ2 লেস দেন θ3। আমরা এই যে গ্রাফটা আঁকছি, প্রথম কথা হচ্ছে এই বি গ্রাফের নিচে বা এই যে লেখাটা আমি লিখলাম তার উপরে কোথাও একটা এটা মেনশন করে নাও, এটা মেনশন করে নাও যে একই গ্যাস, একই গ্যাস, ঠিক আছে, সেম গ্যাস আর সেম সেম হচ্ছে নাম্বার অফ মোল, ঠিক আছে, একই গ্যাসের একই মোল সংখ্যা নেওয়া হয়েছে। এবার বিভিন্ন প্রেসারে, বিভিন্ন প্রেসার P1 একবার P2 একবার P3, এই মানে প্রেসারগুলোকে ফিক্সড করা হয়েছে, করে তারপরে টেম্পারেচারের ভলিউমের ভেরিয়েশনটা দেখা হয়েছে, ঠিক আছে। তাহলে একই গ্যাস একই মোল সংখ্যা, তাই যদি হয় তাহলে দেখো থিটা যদি বাড়ে তাহলে ট্যান থিটা বাড়বে, ট্যান θ1, ট্যান θ2, ট্যান θ3, তার মানে স্লোপ বাড়ছে, তাই না? থিটা মানে ট্যান থিটা মানেই তো স্লোপ। এখানে এম এর ভ্যালু কত, স্লোপ কত, কে, হ্যাঁ। এই ইকুয়েশন দুটো যদি কম্পেয়ার করি তাহলে এম ইকুয়াল টু কে আসছে। তাহলে আমাদের এই 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 লাইনটারই স্লোপ এম ইকুয়াল টু কি, কে পেয়ে গেলাম। তার মানে এম বাড়ছে মানে কে বাড়ছে। আমরা ধরে নিচ্ছি প্রথম গ্রাফের কে হচ্ছে K1, পরের গ্রাফের কে হচ্ছে K2, আর তারপরেরটার হচ্ছে K3। এবার আমরা কি করছি, এবার এই ইকুয়েশনে চলে আসতে হবে আমাদেরকে। আমরা দেখছি যে মোল সংখ্যা ফিক্সড, একই মোল সংখ্যা, তার মানে এই মোল সংখ্যা এন, দিস ইজ ফিক্সড কনস্ট্যান্ট। প্রেশার তো এমনিই কনস্ট্যান্ট, সরি আর তো এমনিই কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কে ভ্যারিজ উইথ 1/p। কখন এটা হবে, যখন এন কনস্ট্যান্ট। আমরা এরপরে করবো যখন আমরা প্রেশার কনস্ট্যান্ট রাখবো, মোল সংখ্যা পাল্টাবো, তখন আমরা দেখবো যে কে ভ্যারিজ উইথ এন হবে। তো এক্ষেত্রে কে আর পি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কে বাড়লে পি কমবে। তাহলে যার কে সব থেকে বেশি তার প্রেশার সব থেকে কম। তাহলে আমরা বলবো যে P3 হচ্ছে সব থেকে কম আর P1 হচ্ছে সব থেকে বেশি। তাহলে P1 P2 P3-র মধ্যে চাপ হচ্ছে সব থেকে বেশি। এখন সিম্পলি এরকম না দিয়ে এই চাপের ভ্যালুও দিতে পারে, 5 ATM, 2 ATM, 1 ATM, ঠিক আছে, চারটে গ্রাফ আলাদা করে এঁকে দিল। আমরা বুঝতে পারছি যে এটা সব থেকে বেশি, এটা তারপরে, এটা তারপরে, সুতরাং তিনটে গ্রাফ যদি আমরা এরকম আঁকি, আমি এখানে দিলাম, আমি জানি সব থেকে বেশি হচ্ছে এটা, তো আমি এখানে দিলাম 4 ATM, এটা দিলাম 2 ATM, এটা দিলাম 1 ATM, ঠিক আছে। তার মানে এই গ্রাফটা কারেক্ট, কারণ P1 সব থেকে বেশি আর P3 সব থেকে কম। এবার আমি বলছি এরকম চারটে গ্রাফ দিয়ে দেবে। সেকেন্ড গ্রাফে হয়তো দেখা গেলো যে এইটা 1 ATM, এটা 2 ATM, এটা 4 ATM, এরকম চারটে গ্রাফ দেবে, বলবে যে হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ ইজ কারেক্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু চার্লস লও বলবে না, ঠিক আছে, কারণ আমাকে এই যে ভলিউম আর টেম্পারেচার দেখে বুঝে নিতে হবে যে প্রেশারটা কনস্ট্যান্ট। যাই হোক, তো এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ফার্স্ট মেথড আমরা এরকম করেছিলাম যে স্লোপ থেকে আমরা প্রেশারের ভ্যালু বের করেছিলাম। সেকেন্ড মেথড আমরা কি বলেছিলাম যে কোনো একটা এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লাইন টানতে হবে। আমরা এখানে ওয়াই এর প্যারালাল লাইন টেনেছি, তার মানে টেম্পারেচারটাকে ফিক্সড করে দিয়েছি, এইবার প্রথম গ্রাফের আমি আবার এটা মুছে দিচ্ছি, দিয়ে P1 P2 P3 করে দিচ্ছি, P1 P2 P3। প্রথম গ্রাফের করেসপন্ডিং টেম্পারেচার ভলিউম হচ্ছে এইটা, এটাকে V1 বলছি। সেকেন্ড গ্রাফের ওই একই টেম্পারেচারে ভলিউম কত, V2। থার্ড গ্রাফের ওই একই টেম্পারেচারে ভলিউম কত, V3। এবার যখন আমরা ওয়াই বা এক্স এর প্যারালাল লাইন টেনে যখন আমরা কম্পেয়ার করি, তখন আমরা কি করি, PV = nRT, এই ফর্মুলাটাকে ব্যবহার করি আর কি। এখন দেখো আমরা কন্ডিশন কি নিয়েছি, আচ্ছা আমি এটাকে বি করে দিলাম, আমরা তো বিটাই আলোচনা করছি, বিটাই আমরা দুরকমভাবে আলোচনা করছি। তাহলে দেখো মোল সংখ্যা সমান একই মোল সংখ্যা, তার মানে এন কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা এরকম লাইন টেনে টেম্পারেচার কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে টি কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্টই, তাহলে পড়ে থাকলো কি, PV = কনস্ট্যান্ট, তার মানে P ভ্যারিজ উইথ 1/V চলে এলো। এবার তার মানে কি, যার ভলিউম বেশি হলে প্রেশার কম, প্রেশার বেশি হলে ভলিউম বেশি। ভলিউম কার বেশি সব থেকে, V3, যত উপরের দিকে উঠছে ভলিউম বাড়ছে, তাহলে V3 সব থেকে বেশি। তাহলে আমরা দেখছি যে V3, V2, V1, তাহলে V3-র করেসপন্ডিং প্রেশার কত, P3, তাহলে V3 বেশি হলে P3 কম, তাহলে P3
লেস দেন P2 লেস দেন P1। এটাই আমরা আগের বার পেয়েছিলাম, এই যে একই জিনিস। তাহলে দুভাবে কম্পেয়ার করা যায়। ভি ভার্সেস টি এর আন্ডারেই আমরা আরও দুটো গ্রাফ আঁকবো। নম্বর সি হচ্ছে, এবার আমি একটা একটা করে মেথড দেখাবো, ঠিক আছে? মানে বি এরটা যেমন দুটো মেথডই দেখালাম, এইবার আমরা একটা মেথডই দেখাবো। সি এটা ডি, টি ভি। দেখো আমরা এখানে আলাদা গ্যাস নিয়েছি এবিসি, ঠিক আছে? তিনটে গ্যাস আমরা নিয়েছি। সাপোজ একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। এবার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন গ্যাসের জন্য গ্রাফে, মানে এটা হাইড্রোজেন না বিটা হাইড্রোজেন না সিটা হাইড্রোজেন এটসেট্রা। তো এবার এইটাতে আমরা কি করব, এইটাতে আমরা তিনটে যে গ্রাফ নেব, তিনটে গ্রাফে আমরা এনটাকে ভ্যারি করিয়েছি, N1 N2 N3, ঠিক আছে? তাহলে আমরা এটা কিসের মানে কী ধরনের বলবো কন্ডিশনগুলো, যে একই গ্যাস নেওয়া হয়েছে, সেম গ্যাস, ঠিক আছে? একই চাপ, ঠিক আছে? একই গ্যাস নেওয়া হয়েছে, একই চাপে নেওয়া হয়েছে, ঠিক আছে? মোল সংখ্যা আলাদা, মোল সংখ্যা আলাদা, ডিফারেন্ট হচ্ছে নাম্বার অফ মোলস। এই কন্ডিশনে তিনটে গ্রাফ এঁকেছি, মোল সংখ্যা আলাদা দেখতেই পাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা গ্রাফ হচ্ছে আইসোবার, সুতরাং চাপ কনস্ট্যান্ট হবেই। আর একই গ্যাস, সেম গ্যাস, এরকম না যে এটা হাইড্রোজেন এটা অক্সিজেন এটা অন্য কিছু, তা নয়, একই গ্যাস সেম গ্যাস। ওইখানে হচ্ছে গ্যাসটা পাল্টেছি, ঠিক আছে? এখানে হচ্ছে আলাদা গ্যাস, আলাদা গ্যাস নিয়েছি। আর কিছু কন্ডিশন বলা নেই তো আমরা ধরে নেব, চাপটা স্থির আছে, কনস্ট্যান্ট প্রেশার, আর আমরা ধরে নিচ্ছি সমান ভর, ঠিক আছে? মাসটা হচ্ছে সেম নিয়েছি, তিনটে গ্যাসেরই 1 গ্রাম 10 গ্রাম বা 5 গ্রাম ফিক্সড, সেইটা ফিক্সড। তাহলে এই গ্রাফটাতে আগে আসি। তাহলে আমরা কি দেখলাম, যে কে ইকুয়াল টু NR/P, এটা আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি অলরেডি, তাই তো? পি কনস্ট্যান্ট, এখানে একই চাপ, পি কনস্ট্যান্ট। তাহলে কে ভ্যারিজ উইথ এন, তো তাহলে কে ভ্যারিজ উইথ এন, আমরা এইটুকু বুঝতে পারছি যে এন বাড়লে কে বাড়বে। এইবার আবারও যদি আমি θ1 θ2 ওই মেথডে যাই, θ1 θ2 মেথডেও যেতে পারি, আবার এক্স বা ওয়াই এর প্যারালাল লাইন টেনে সেই মেথডেও যেতে পারি। এখন আমি একটাই মেথড দেখাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে θ1 এর থেকে θ2 এবং তার থেকে θ3 ভ্যালু বেশি। তাহলে যত ভ্যালু বেশি হবে তত ট্যান থিটার ভ্যালু বেশি হবে, স্লোপ বাড়বে। তাহলে আমরা বলবো যে M1 M2 M3। আর আমরা এর আগেই দেখেছিলাম যে এমটাই হচ্ছে কে, y ইকুয়াল টু mx, v ইকুয়াল টু kt। তাহলে এমটাই হচ্ছে কে, তার মানে k1 k2 k3। তার মানে যার হচ্ছে অ্যাঙ্গেলটা সব থেকে বেশি তার কে ভ্যালু সব থেকে বেশি, আর কে ভ্যালু সব থেকে বেশি হলে এন সব থেকে বেশি। তাহলে অ্যাঙ্গেল সব থেকে বেশি কোনটা, θ3। তার মানে k3 সব থেকে বেশি, k3 বেশি হলে n3 সব থেকে বেশি। তার মানে আমাদের ফাইনাল আনসার এখানে পেয়ে গেলাম যে n3 সব থেকে বেশি, ঠিক আছে? এই গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি আগের দিনের গ্রাফগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এগুলো নিশ্চয়ই খুবই সোজা লাগছে। পরেরটা, যেখানে গ্যাসটাই আলাদা হয়ে গেছে, এবার আমরা আবার ওই যে এখানেই চলে আসবো, মানে আমি আর ক্যালকুলেশন করছি না, এখান থেকেই পেয়ে যাবো। দেখো কে ভ্যারিজ উইথ এন, তো এবার এন মানে কি, এন মানে W/M, মাস বাই মোলার মাস। তাহলে কে ভ্যারিজ উইথ মাস বাই মোলার মাস, মাসটাকে আমি W দিয়ে লিখেছি এখানে। এবার মাসটা এখানে কনস্ট্যান্ট, বাকি যেরকম পি কনস্ট্যান্ট এখানেও ছিল, এখানেও তাই। তাহলে মাস যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পাবো ফাইনালি কে ভ্যারিজ উইথ 1 বাই মোলার মাস, কে ভ্যারিজ উইথ 1 বাই মোলার মাস। এবারে কে ভ্যালু কনস্ট্যান্টটা মানে স্লোপটা কার বেশি, যেখানে অ্যাঙ্গেল বেশি সেখানে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো যে সি গ্রাফের যে থিটা সব থেকে বেশি, থিটা সব থেকে বেশি মানে কে সব থেকে বেশি। তাহলে আমরা বলবো যে কে অফ সি গ্রেটার দেন কে অফ বি গ্রেটার দেন কে অফ এ। ঠিক আছে, এ গ্যাসের অ্যাঙ্গেল সব থেকে কম, তো কে ভ্যালু সব থেকে কম। আর কে ভ্যালু সব থেকে কম মানে কে ভ্যারিজ উইথ এন, ঠিক আছে? তার মানে আচ্ছা এন তো না, আমরা তো এম দিয়ে চলে আসবো। তাহলে কে সব থেকে যার বেশি তার এম সব থেকে কম, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলবো যে মোলার মাস অফ সি লেস দেন
মোলার মাস অফ বি লেস দেন মোলার মাস অফ এ। এইবার যে তিনটে গ্যাস আমাদের দিই তার মধ্যে মোলার মাস সব থেকে বেশি কার? 32 অক্সিজেন, 28 নাইট্রোজেন। তাহলে এম এ হচ্ছে এই গ্যাসের মোলার মাস সব থেকে বেশি, তার মানে এই গ্যাসটা হচ্ছে আমাদের এখানে অক্সিজেন, বি গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন, সি গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে ফাইনাল আনসারটা আমরা এই গ্রাফের জন্য এখানটায় লিখছি। এ হচ্ছে অক্সিজেন, বি হচ্ছে নাইট্রোজেন, সি হচ্ছে হাইড্রোজেন। এইভাবে কিন্তু গ্যাসগুলোকে আইডেন্টিফাই করতে দেওয়ার মতনও কোয়েশ্চেন আসতে পারে। কী হবে, এরকম 4টে গ্রাফ দিয়ে দেবে, আবার দিয়ে বলবো কোন গ্রাফটা সঠিক। তা প্রথম গ্রাফে এরকম এবিসি থাকবে না, O2 N2 H2 এই তিনটে থাকলো, পরের গ্রাফে আবার এগুলোকে উল্টে পাল্টে দিল আর কি। বুঝতে পারছি নিশ্চয়ই কোয়েশ্চেনটা। তো এইরকম কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষা থাকবে, এবং যদি একটু আমাদের এই কনসেপচুয়াল বেসগুলো থাকে তাহলেই আমরা এই ধরনের কোয়েশ্চেন অনায়াসে সলভ করতে পারবো। 2 নম্বর গ্রাফ হচ্ছে আমাদের ভি ভার্সেস 1/t। প্রথমটা আমাদের VT ছিল, এটা V 1/t হয়েছে। তাহলে আবারও আমরা বলবো যে y ভার্সেস হচ্ছে x 1/t এখানে। তাহলে v ইকুয়াল টু যদি KT হয়, তাহলে দেখো v ইন্টু এই টিটা যদি এদিকে চলে আসে তাহলে 1/t হয়ে যাবে না। সো দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা বলবো xy ইকুয়াল টু কনস্ট্যান্ট, এরকম টাইপের একটা গ্রাফ আমরা পেয়েছি। xy ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে সেই গ্রাফের নেচার কীরকম হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই তো, আয়তাকার সমপরাবৃত্ত। সুতরাং এই হচ্ছে আমাদের সেই গ্রাফ। ঠিক আছে, আয়তাকার সমপরাবৃত্ত। গ্রাফের নেচারটা মাঝে মাঝে লিখতে হয় আর কি, আবার মনে রাখতে হয়। আয়তাকার সমপরাবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আমরা এই পার্টিকুলার গ্রাফের ক্ষেত্রেও 3টে আলাদা আলাদা গ্রাফ নেব। ঠিক আছে, তো আমরা আগে এখান থেকে এটুকু জেনে রাখি যে কে তো কেটে যদি আমরা কম্পেয়ার করি, আগেরবার করলাম, তো কে ইকুয়াল টু কী বেরোলো? NR/P। চার্লসের সূত্র যতক্ষণ আমরা আলোচনা করছি প্রেশার কনস্ট্যান্ট রেখে, ততক্ষণ তো এটাই হবে কে ইকুয়াল টু NR/P। এবার আমরা বলছি যে এইটা হচ্ছে আমাদের নাম্বার এ গ্রাফ। ঠিক আছে, এখন আমি যদি নাম্বার বি এটা বলি যে এখানে 1/t, এখানে v, এটা হচ্ছে একটা গ্রাফ, এটা আর একটা, এবং এটা আর একটা। আমি এখানটাতে লিখে দিই, 3টে আলাদা প্রেশারের গ্রাফটা নেওয়া হয়েছে। তো তাহলে এটা P1, P2, P3। আগেরবার y অ্যাক্সিসের প্যারালাল নিয়েছিলাম লাইন, এবার আমি যদি একটা x অ্যাক্সিসের প্যারালাল লাইন টেনে দিই, তার মানে আমি x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানলাম মানে কি, আমি ভলিউমটাকে ফিক্স করে দিলাম, ভলিউম ফিক্স। আমরা যখনই প্যারালাল লাইন টানি তখনই আমরা কী করি? PV ইকুয়াল টু NRT, এই সূত্রের সাহায্য নিই। তাহলে PV ইকুয়াল টু NRT যদি হয়, তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি আমরা ভলিউম কনস্ট্যান্ট করে দিয়েছি, আরটা এমনি কনস্ট্যান্ট। ঠিক আছে, আর কি কনস্ট্যান্ট? প্রেশার কনস্ট্যান্ট। আচ্ছা, আমি ওইটা লিখিনি এখানে, আরেকবার লিখে দিই যে আমরা এখানে কি নিয়েছি, মানে আলোচনা করছি কাদের নিয়ে, মানে কম্পেয়ার করছি কাদের নিয়ে। আমরা একই গ্যাস নিয়েছি, সেম গ্যাস। ঠিক আছে, একই মোল সংখ্যা, সেম গ্যাস, সেম হচ্ছে নাম্বার অফ মোল, এইটা লিখে রাখো, সেম গ্যাস আর সেম নাম্বার অফ মোল। ঠিক আছে, তাহলে সেম নাম্বার অফ মোল যদি হয় তাহলে আমরা এনটাকে কনস্ট্যান্ট করে দেবো। ঠিক আছে, আলাদা আলাদা প্রেশারে আমরা গ্রাফ আঁকেছি, তার মানে প্রেশারটাকে আমরা ভ্যারি করিয়েছি। তাহলে এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট করেছি গ্রাফ থেকে। তাহলে পি ভ্যারিজ উইথ টেম্পারেচার। ঠিক আছে, পি আর টি পড়ে থাকলো। তাহলে এবার এখান থেকে কী পেলাম? দেখো, প্রেশার যদি বেশি হয় তাহলে টেম্পারেচার কী হয়ে যাবে? বেশি। এবার তাহলে এখান থেকে তুমি একটা জিনিস ভাবো যে এই প্রথম যে গ্রাফে P1 তার করেসপন্ডিং এইটা হচ্ছে 1/t ভ্যালু, 1/t 1 লিখলাম, এটাকে লিখলাম আমি 1/t2, আর এটা হচ্ছে আমার 1/t3। যত আমরা ডান দিকে যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, তত 1/t এর ভ্যালু বাড়ছে। 1/t বাড়ছে মানে টি কমছে, টেম্পারেচার কমছে। এবার টেম্পারেচার কমলে প্রেশার কমবে। তাহলে যত আমরা ডান দিকে যাচ্ছি তত 1/t বাড়ছে, মানে এই গ্রাফের 1/t সব থেকে বেশি। 1/t বেশি মানে প্রেশার, 1/t বেশি মানে টেম্পারেচার কম, মানে প্রেশার কম। তার মানে P3 হচ্ছে কম, তার মানে P1টা হচ্ছে বেশি। ঠিক আছে, P1 গ্রাফের এইখানটায় কাট করেছে,
তাহলে এখানকার T1/T1 এর ভ্যালু মিনিমাম, 1/T1 মিনিমাম মানে T1 ম্যাক্সিমাম, T1 ম্যাক্সিমাম মানে P1 ম্যাক্সিমাম। তাহলে আমাদের ফাইনাল আনসার এসে গেল P1, P2, P3। P1 হচ্ছে সবথেকে বড়, P3 হচ্ছে সবথেকে কম। ঠিক আছে, এটা হয়ে গেল বি। একটু মুছে নিই। সি হচ্ছে আবারও ভি আর 1/T গ্রাফ এঁকেছি। সি আর ডি একসঙ্গে করে দিচ্ছি এবার। 1/T ভি, দুটো গ্রাফ আঁকছি, দুটোও আঁকা যায়, তিনটেই আঁকতে হবে তার কোনো মানে নেই। তাহলে এই ডিটাতে আমরা নিয়েছি হচ্ছে আলাদা গ্যাস, আলাদা গ্যাস, আর এম মানে ভর, ভরটা হচ্ছে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। আলাদা গ্যাসগুলোর সমান ভর নিয়েছি আর কি। আর এখানটায় আমরা কি করব, এখানে আমরা করব একই গ্যাস নিয়েছি, সেম গ্যাস নিয়েছি। ঠিক আছে, মোল সংখ্যা এন, এটা আলাদা 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 মোল সংখ্যা নিয়েছি। প্রেশার কনস্ট্যান্ট আছে দুই জায়গাতেই। তাহলে এই একটা, আর দুটো গ্রাফ আঁকছি এবার, আর তিনটে করছি না। তাহলে সাপোজ এটা N1, এটা N2। এবার আমরা প্রথমে এটা জানলাম যে K = NR/P, তার মানে K ভ্যারিজ উইথ N, N বাড়লে K বাড়বে। আর এই গ্রাফ থেকে আমরা কি পেয়ে গেছিলাম, এই গ্রাফ থেকে, আচ্ছা আমরা এটাই মানে একবারেই করি, যে আমরা যদি এখানে একটা প্যারালাল লাইন টেনে দিই, আমরা এবার এক্সের প্যারালাল যদি লাইন টেনে দিলাম, তাহলে ভিটাকে ফিক্সড করে দিলাম, ভি কনস্ট্যান্ট করে দিলাম। তাহলে PV = NRT থেকে আমরা কী পাচ্ছি, ভি কনস্ট্যান্ট পেলাম। ঠিক আছে, আর প্রেশার তো এমনি কনস্ট্যান্ট, আমরা এনটাকে আলাদা নিয়েছি। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি এন আর টি এদিকে। তাহলে NT যদি কনস্ট্যান্ট হয়, তাহলে N ভ্যারিজ উইথ 1/T হবে, তো মানে টেম্পারেচার বাড়লে N কমে যাবে। এবার আমরা এখানে আসছি যে দেখছি যে এর করেসপন্ডিং 1/T হচ্ছে এটা, আমি 1 দিলাম, আর এখানে আমি দিলাম 1/T2, 1/T2। ঠিক আছে, দেখো N বাড়লে 1/T কী হবে, বাড়ছে না? আমরা 1/T ধরে নিচ্ছি একবার, কারণ আমরা এখানে এক্স অ্যাক্সিসে 1/T রেখেছি। তাহলে N বাড়লে 1/T বাড়বে, যত আমরা ডান দিকে যাচ্ছি 1/T বাড়ছে। তাহলে 1/T বাড়লে তার করেসপন্ডিং যে গ্রাফ, সেই গ্রাফের এনটা হচ্ছে বেশি, তাই না? N বাড়লে 1/T বাড়বে। তাহলে যত ডান দিকে যাচ্ছি 1/T বাড়ছে, সুতরাং N বাড়ছে। তাহলে আমরা ফাইনালি পেলাম N1 > N2। ঠিক আছে, আর ওইদিকে মানে আমি এই গ্রাফ থেকেই পেয়ে যাবো। এবার আমরা দেখছি যে N ভ্যারিজ উইথ 1/2। আর একটু আমি কী বললাম, যেহেতু আমরা M কনস্ট্যান্ট করেছি, N = মাস বাই মোলার মাস, W/M লিখি আমরা, আবার মাসটাকে যদি ছোটো হাতের M লিখি তাহলে অসুবিধা নেই। মোট কথা হচ্ছে N ভ্যারিজ উইথ 1/মোলার মাস। ঠিক আছে, তাহলে 1/T যদি বেড়ে যায় তাহলে N বাড়ছে, N বাড়লে 1 মানে M কী হবে, কমে যাবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 1/T যদি ইনক্রিজ করে তাহলে মোলার মাসটা ডিক্রিজ করবে। ঠিক আছে, এইবার আমরা আবারও এরকম লাইন টানলাম, করেসপন্ডিং 1/T দেখছি। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে 1/T বেশি, 1/T বেশি মানে এ গ্যাসের মোলার মাস কম। তাহলে আমরা বলবো যে মোলার মাস অফ A ইজ লেস দেন মোলার মাস অফ B। তাহলে এইবার যদি আমাকে বলে যে এই দুটো গ্যাসের মধ্যে একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে সাপোজ NO2, ঠিক আছে, তা কোনটা বেশি হবে? কার্বন ডাইঅক্সাইড আর NO2-র মধ্যে NO2-র মোলার মাস বেশি, সুতরাং A হচ্ছে এখানে আমাদের CO2 আর B হচ্ছে NO2। ক্লিয়ার? কপি করো। 3 নম্বর গ্রাফ হচ্ছে আজকে log V ভার্সেস log T। এটা ln V ভার্সেস ln T করলেও একই রকম হবে, স্লোপ বা ইন্টারসেপ্টের ভ্যালুটা হয়তো পাল্টাবে, কিন্তু নেচারটা একই থাকবে। তাহলে আমাদের হচ্ছে y অ্যাক্সিসে log V আর x অ্যাক্সিসে log T। এখানে log V, এখানে log T। তাহলে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে V = KT। তাহলে যদি আমরা দুদিকেই লগ নিই, তাহলে log V = log K + log T।
আগে পরে করে লিখছি, লগ কে প্লাস লগ টিটাকে আগে পরে লিখলাম। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ইন্টারসেপ্ট। তাহলে এটা যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপ হয় তাহলে এম এর ভ্যালু কত, 1, তাই না? এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে স্লোপ হচ্ছে কত, 1। তাহলে 1 যদি হয়, ট্যান থিটা যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমরা এম পজিটিভ সি পজিটিভ মানে এরকম একটা লাইন পাবো, আর আমরা বলবো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আমাদের এইখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের লগ কে মানে ইন্টারসেপ্ট, ঠিক আছে? ব্যাস এইটুকু। আচ্ছা, আমরা এই গ্রাফটাকে এ বলি, আরেকটা গ্রাফ এখান থেকে আঁকি বি বলে। যেটা আমি এক্ষুনি বললাম যে প্রত্যেকটা গ্রাফের নেচার সেম হচ্ছে, মানে হচ্ছে কি, প্রত্যেকটা গ্রাফেই থিটা কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ প্রত্যেকটা গ্রাফেই হচ্ছে আমরা ইকুয়েশনটা তো আমাদের এটাই যে লগ ভি ইকুয়াল টু লগ টি প্লাস লগ কে। তাহলে এখানে সামনে কিছু নেই মানে এম এর ভ্যালু 1, তার মানে থিটা 45 ডিগ্রি সব কটা গ্রাফের ক্ষেত্রে। এবার যদি আলাদা আলাদা প্রেশারে গ্রাফটা আঁকি, মানে ভি বাই টি আমি আঁকছি মানে প্রেশার কনস্ট্যান্ট, এটা তো আমরা জানছি। তাহলে আলাদা আলাদা প্রেশার যদি করি, সাপোজ এরকম একটা গ্রাফ আঁকলাম, এটা হচ্ছে P1 প্রেশারে আঁকা হয়েছে। আরেকটা গ্রাফ সেটা এটার প্যারালাল হবে, কেন বলো তো? প্যারালাল যদি হয় গ্রাফটা, তবেই তো এই অ্যাঙ্গেলটা ভ্যালু এবং এই অ্যাঙ্গেলটার ভ্যালু সেম হবে, দুটোকেই তো 45 ডিগ্রি হতে হবে। যদি আমি আরও একটা গ্রাফ আঁকি তাহলে সেটাও প্যারালাল হতে হবে। ন্যাচারালি এই তিনটে গ্রাফের ক্ষেত্রে দেখো এই যে ইন্টারসেপ্টটা পাল্টে গেছে না? এই গ্রাফের ক্ষেত্রে ইন্টারসেপ্ট হচ্ছে এইটুকু, সেকেন্ড গ্রাফে ইন্টারসেপ্ট এইখান থেকে এতটা, থার্ড গ্রাফে ইন্টারসেপ্ট সব থেকে বেশি। তাহলে সি পাল্টাচ্ছে মানে লগ কে পাল্টাচ্ছে, তার মানে কে পাল্টাবে, ঠিক আছে? চার্লসের সূত্রে আমরা পড়লাম হচ্ছে কে ইকুয়াল টু এনআর বাই পি। তাহলে কেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে তো। তাহলে এটা এখানে আমি K1ও বলে দিই পাশাপাশি, এটা K2, এটা K3। যাই হোক, আমাদের এবার এই তিনটে গ্রাফকে নির্দিষ্ট অর্ডারে সাজাতে হবে, কার প্রেশার বেশি কার প্রেশার কম, ঠিক আছে? ফাইনালি একই ব্যাপার যে আমরা আবার ওখানে একই গ্যাস নিয়েছি, একই মোল সংখ্যা নিয়েছি, সেটা একটু মেনশন করে দিই আমি, যে একই গ্যাস আর একই মোল সংখ্যা, এইটা কোশ্চেনে বলা থাকবে। তাহলে সেম গ্যাস সেম নাম্বার অফ মোল যদি হয়, তাহলে আমরা একটু আগে কি দেখলাম, আচ্ছা আমরা ওই ফর্মুলা দেখতে পাচ্ছি কে ভ্যারিজ উইথ এন, কিন্তু আমরা এখানে বলছি এন কনস্ট্যান্ট, একই মোল সংখ্যা। তাহলে এনটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে কে ভ্যারিজ উইথ 1/p। তাহলে কে ভ্যারিজ উইথ 1/p। তাহলে যেখানে প্রেশার বেশি সেখানে কে ভ্যালু কম। কে ভ্যালু কম মানে কি, কেটা কার সঙ্গে রিলেটেড, ইন্টারসেপ্ট। তাহলে যেখানে ইন্টারসেপ্ট কম সেখানে কে বেশি, সরি ভুল বলছি, যেখানে ইন্টারসেপ্ট কম সেখানে পি বেশি, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলছি যে কি বলবো বলো তো, ডাইরেক্ট এটাই লিখে দিয়ে গেল, বুঝতেই পারছি আমরা যে লগ কে আর সি তো রিলেটেড, মানে একই, লগ কে মানে সি। তাহলে কে বাড়ছে মানে লগ কে বাড়ছে মানে সি বাড়ছে। তাহলে সি যদি ইনক্রিজ করে তাহলে প্রেশার ডিক্রিজ করবে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। কে বাড়লে সি বাড়লে পি কমবে। তাহলে সি এবার আমরা মাপি, এই গ্যাসের ক্ষেত্রে সি হচ্ছে সব থেকে বেশি, এখান থেকে এতটা, যার সি বেশি তার পি কম, তার মানে P1 হচ্ছে সব থেকে কম। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম P1 লেস দেন P2 লেস দেন P3, ঠিক আছে? আচ্ছা, ফোর্থ গ্রাফ হচ্ছে ভিটি ভার্সেস টি স্কোয়ার, একই রকমের দুটো গ্রাফ আঁকবো পাশাপাশি। তাহলে 5 নম্বর হচ্ছে ভিটি ভার্সেস টি, ঠিক আছে? দুটো গ্রাফের ক্ষেত্রে আমরা কি দেখছি দেখো, ভিটি আর এদিকে টি স্কোয়ার, তাহলে দুদিকে যদি টি দিয়ে গুণ করে দিই তাহলে কে ইন্টু টি স্কোয়ার, তাহলে দিস ইকুয়াল টু দেখো এবার ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ হয়ে গেছে, কারণ টি স্কোয়ারটাই তো আমাদের এই 4 নম্বর গ্রাফের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস। তাহলে আমরা এখানে লিখবো টি স্কোয়ার, এখানে লিখবো ভিটি, ঠিক আছে? তাহলে আবার আমরা কি পেয়ে গেলাম, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? এবার এই গ্রাফগুলোতে আমরা আর অত মোল সংখ্যা, টেম্পারেচার, প্রেশার ইত্যাদি আর ভ্যারি করাবো না, গ্যাস ভ্যারি করাবো না, এগুলো ডাইরেক্ট একটা একটা করে করানোই যায়, কিন্তু অনেক তাহলে লেংদি হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, এবার এইদিকে চলে আসি,
এইখান থেকে আমরা কি পেলাম দেখো, ভিটি ইকুয়াল টু কেটি স্কোয়ার। এখন আমাদের টি হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে এই গ্রাফের ক্ষেত্রে ভিটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দিস ইকুয়াল টু কে ইন্টু টি, টি মানে এক্স অ্যাক্সিস তার স্কোয়ার। তাহলে আমরা বলবো যে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্সের স্কোয়ার, এইরকম হয়েছে। ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার মানে কি, ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা একটা পরাবৃত্ত, সরি অধিবৃত্ত, মানে প্যারাবোলা। এবার প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, প্যারাবোলা বলতে গিয়ে পরাবৃত্ত বলে দিয়েছে। এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভিটি। তাহলে এক্সের ভ্যালু নেগেটিভ পজিটিভ যাই হোক, ওয়াই ইজ অলওয়েজ পজিটিভ, তার মানে এরকম একটা প্যারাবোলা হয়। তা আমরা তো শুধু এক্স অ্যাক্সিসটাতেই, মানে আই মিন পজিটিভ দিকটাতেই আমরা আঁকবো, এই নেগেটিভ দিকের এটা আমাদের দরকার নেই। তাহলে আমরা এখানে লিখে দেবো যে এটা হচ্ছে প্যারাবোলা, মানে অধিবৃত্তাকার একটা গ্রাফ আমরা পাবো। কপি করো। দেখো পরেরটা আমরা ভি বাই টি ভার্সেস টি নিয়েছি। ভি বাই টি ভার্সেস ভি নিলেও একই ব্যাপার। কেন একই ব্যাপার, কারণ ভি ইকুয়াল টু কে টি, তাহলে ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। ভি বাই টি যদি কনস্ট্যান্ট হয়, ওয়াই অ্যাক্সিস যদি কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে আমি এক্স অ্যাক্সিসে এবার দুটো যে ভেরিয়েবল ভি টি, দুটোর মধ্যে যে কোনো একটাকে নেওয়াই হচ্ছে একই ব্যাপার। তাহলে আমি এখানে ভি বাই টি ভার্সেস টি আঁকলাম, আর ভি বাই টি ভার্সেস ভিটা আলাদা করে আর আঁকছি না, একই, মানে ওটা এখানে টি কেটে যদি ভি লিখে দিই একই হবে। তো তাহলে কী হচ্ছে, ভি বাই টি কনস্ট্যান্ট, মানে এই ওয়াই অ্যাক্সিস কনস্ট্যান্ট, ওয়াই অ্যাক্সিস যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্ট্রেট লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়। আমরা যখনই এক্সের প্যারালাল কোনো লাইন টানছি কম্পেয়ার করার জন্য, তার মানে আমরা ওয়াইটাকে ফিক্স করে দিচ্ছি, তো ওয়াইটা এখানে ফিক্সড, সুতরাং লাইনটাও এরকমই হবে এক্সের সঙ্গে প্যারালাল। তাহলে আমরা গ্রাফের নেচার কি লিখবো, গ্রাফের নেচার লিখবো যে টি অক্ষের সাথে, এক্স অক্ষ লিখবো না, টি অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা। যদি ইংরেজিতে লিখতে চাও তাহলে স্ট্রেট লাইন প্যারালাল টু টি অ্যাক্সিস। ঠিক আছে, এই গ্রাফটাকেই আমরা আরেকটু এক্সটেন্ড করি, ঠিক আগেরগুলো যেমন যেমন করে করছিলাম অল্প একটু এক্সটেনশন করছি। সাপোজ তিনটে গ্রাফ আমি আঁকলাম, তিনটে আলাদা প্রেশারে, এটা P1 P2 P3, P1 P2 P3কে কম্পেয়ার করতে হবে। কী করে করবো, দেখো যত আমরা ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে উঠছি ভি বাই টি বাড়ছে, ভি বাই টি বাড়লে কে ভ্যালু বাড়বে, তাহলে ভি বাই টি যদি ইনক্রিজ করে তার মানে হচ্ছে কে ভ্যালু ইনক্রিজ করবে। আর আমরা চার্লসের সূত্র থেকে এর আগেই জেনেছি যে কে ইকুয়াল টু এনআর বাই পি। ঠিক আছে, আচ্ছা এটা মেনশনটা আমি যেটা করিনি সেটা হচ্ছে যে এটা এই কাজটা আমাদেরকে করতে হচ্ছে, মানে তিনটে গ্রাফ হচ্ছে একই গ্যাসের জন্য এবং একই হচ্ছে মোল সংখ্যা, সেম গ্যাস সেম নাম্বার অফ মোল। তাহলে মোল সংখ্যা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এন আর আর ফিক্সড হয়ে গেল, তাহলে কে ভ্যারিজ উইথ 1/p, কে বাড়লে পি কমবে। তাহলে ভি বাই টি বাড়লে যদি কে বেড়ে যায় তাহলে আমরা বলবো যে ভি বাই টি বাড়লে প্রেশার কমে যাবে। তো যত আমরা উপরের দিকে উঠছি ভি বাই টি বাড়ছে, তাহলে এই যে ভি বাই টি ভ্যালু এর করেসপন্ডিং যে প্রেশার P3 সব থেকে কম হবে। তাহলে আমাদের ফাইনাল আনসার কী হয়ে গেল, P3 সব থেকে কম, তারপরে P2, তারপরে P1। ঠিক আছে, আচ্ছা এইবার আমি বলি যে এই গ্রাফের উল্টো গ্রাফ, মানে এই অ্যাক্সিসগুলোকে পাল্টে দিল। আমি বলছি যে এইটা ধরো করে দিল টি, এটা ধরে করে দিল টি, এটা করে দিল ভি বাই টি, তাহলে এটা আমাদের হচ্ছে 7 নম্বর গ্রাফ হয়ে যাবে। বা এখানে উল্টে দিই, তাহলে টি ভি ভার্সেস ভি বাই টি, তাহলে তখন আমরা ভি বাই টিকে এইখানে রাখবো, হ্যাঁ এখানে রাখবো, আর এখানে ভি অথবা টি এর মধ্যে যে কোনো একটাকে রাখলাম। তাহলে আমাদের গ্রাফের নেচার পাল্টে গিয়ে কীরকম হয়ে যাবে, ভি বাই টি কনস্ট্যান্ট, এবার যদি এক্স অ্যাক্সিসের ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই এর প্যারালাল লাইন পাবো, তাহলে ওয়াই এর প্যারালাল একটা এরকম লাইন পেয়ে গেলাম। আচ্ছা আমরা 8 নম্বরটা করবো না, আমরা লগ ভি ভার্সেস লগ টি করেছি, তাহলে এলএনটা ওই একই রকম হবে, একইভাবে করবে, খালি ইন্টারসেপ্টের ভ্যালুটা বা এম এর ভ্যালুটা পাল্টাতে পারে, এম এর ভ্যালু পাল্টাবে না, ইন্টারসেপ্টটা পাল্টাবে। আর টি ভার্সেস 1/v আমরা এর আগে করেছি ভি ভার্সেস 1/t, ওটার মতন এক্স্যাক্টলি হচ্ছে এটা, তাহলে ওটা আমরা করছি না। 10 নম্বর করছি আমরা, সেটা হচ্ছে ভি
ভার্সেস রুট টি, এই ভি ভার্সেস রুট টি যদি গ্রাফ আঁকতে হয় তাহলে সেই গ্রাফের নেচার কেমন হবে দেখো। আবারও ভি ইকুয়াল টু কেটি, তাহলে কেটি মানে আমরা কী লিখবো, কে ইন্টু রুট টি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তো তাহলে রুট টি এর হোল স্কোয়ার, তাহলে আমরা লিখবো যে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স স্কোয়ার। তার মানে আবারও একটা প্যারাবোলা বা অধিবৃত্তাকার একটা গ্রাফ হবে। কীরকম, আমরা এখানে দিচ্ছি রুট টি, এখানে দিচ্ছি ভি, তাহলে প্যারাবোলিক গ্রাফ আবার পেয়ে গেলাম। ঠিক আছে, কপি করো। চার্লসের সূত্র সংক্রান্ত লাস্ট গ্রাফ হচ্ছে ভি ভার্সেস এল এন টি। এবার দেখো ভি এল এন টি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এখন আমরা জানি ভি ইকুয়াল টু কেটি, কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসে আমাদেরকে নিতে হয়েছে এল এন টি। এখান থেকে একদিকে এল এন আমরা যদি এই ইকুয়েশনে যদি লগ নেওয়ার চেষ্টা করি তাহলে দুদিকেই নিতে হবে, কিন্তু এখানে যদি একদিকে আছে তাহলে ওইটাকে নিয়ে আমরা কাজ শুরু করবো। এক্স যদি এল এন টি হয় তাহলে টি এর ভ্যালু কত হবে, ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটাকে আমরা এই ইকুয়েশনে পুট করবো, যে কে ইন্টু আমরা ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, আর এই ভিটা তো হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে ভিটাকে যদি ওয়াই লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো এরকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হয়ে গেল। ওয়াই ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার এক্স মানে আমরা করেছিলাম আগে গ্রাফটা কেমন হবে, এই কে যে কনস্ট্যান্টটা হয়, তো আমাদের এই ওয়াই অ্যাক্সিসে ওই কেতে গিয়ে ওই কার্ভটা আর কি ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। ঠিক আছে, এরকম কোনো একটা জায়গা থেকে শুরু হয়, সরি আচ্ছা এইটা হচ্ছে কে, এখান থেকে কাট করলো, করে এখান থেকে উপরে উঠে গেল। তো দিস ইজ, আমাদের এইটা দরকার নেই, যেহেতু এটা 0 কেলভিনের ওপারে, আমাদের এই পজিটিভ সাইডটা দরকার। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। চার্লসের সূত্রের পরে এবারে গেলুসাকের সূত্র। একই রকম আমরা জানি যে চার্লসের সূত্রে ভি ইকুয়াল টু কেটি হয়, এখানে পি ইকুয়াল টু কেটি হয়। ঠিক আছে, এম অথবা এন অ্যান্ড ভলিউম কনস্ট্যান্ট। ঠিক আছে, এম কনস্ট্যান্ট মানে এন কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আচ্ছা, প্রথম গ্রাফ আমাদের হচ্ছে পি ভার্সেস টি, পি ভার্সেস টি। ঠিক আছে, তাহলে এখানে পি লিখলাম, এখানে টি লিখলাম। তাহলে এখান থেকে পরিষ্কার যে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের গ্রাফ হচ্ছে, সুতরাং মূলবিন্দুগামী সরলরেখা এখানে লিখে রাখবো, মূলবিন্দুগামী সরলরেখা বা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এখন এর ক্ষেত্রেই এটা যদি এ হয় তাহলে বি গ্রাফ আমরা আঁকবো কীরকমভাবে, আবারও আলাদা আলাদা তিনটে গ্রাফ আঁকবো, যেখানে নির্দিষ্ট ভলিউম V1 V2 V3 এই তিনটে আলাদা আলাদা ভলিউম কনস্ট্যান্ট করে প্রেশার টেম্পারেচার ভ্যারি করিয়েছি। এখন V1 V2 V3কে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা বেশি কম। তার আগে বলে রাখি, এই পার্টিকুলার গ্রাফটাকে, যে গ্রাফের প্রতিটা বিন্দুতে ভলিউম কনস্ট্যান্ট, সেই গ্রাফকে বলা হয় আইসোকোর। ঠিক আছে, আইসো CH এর উচ্চারণ হচ্ছে ক এর মতো, আইসোকোর। আইসোকোর মানে এখানে ভলিউম ফিক্সড বা ভলিউম কনস্ট্যান্ট। আবার যদি কম্পেয়ার করতে চাই V1 V2 V3, তাহলে আমরা কি করবো দেখো, শুরুতে আমি এদিকে চলে আসি। আমরা PV ইকুয়াল টু NRT থেকে পাচ্ছি P ইকুয়াল টু NR/V ইন্টু টি। তাহলে আমরা এই ইকুয়েশান আর এই ইকুয়েশানকে কম্পেয়ার করলাম, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা NR/V। এইটা আমাদের কাজে লাগবে এবার। ঠিক আছে, সাপোজ এই প্রথম গ্রাফের জন্য এটা যদি θ1 হয়, দ্বিতীয় গ্রাফ θ2, তৃতীয় গ্রাফে যদি θ3 হয়, আমরা দেখতে পাচ্ছি θ1 লেস দেন θ2 লেস দেন θ3। থিটা যত বাড়ছে তত ট্যান থিটা বাড়ছে, মানে স্লোপ m বাড়ছে। তাহলে m1 লেস দেন m2 লেস দেন m3। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেটাই তো m, কেটাই তো হচ্ছে স্লোপ, তাহলে আমরা বলতে পারবো k1 লেস দেন k2 লেস দেন k3। আর এই যে তিনটে আমরা গ্রাফ এঁকেছি, আবারও ওটা আমি মেনশন করতে ভুলে গেছি, যে একই গ্যাস আর একই হচ্ছে মোল সংখ্যা। ঠিক আছে, ফর দ্য সেম গ্যাস অ্যান্ড সেম নাম্বার অফ মোল। তাহলে এইবার তাহলে দেখো, নাম্বার অফ মোল n যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে k ভ্যারিজ উইথ 1/v। তাহলে যার k বেশি তার ভলিউম কম। k বেশি মানে কি, k বেশি মানে থিটা বেশি। তাহলে যার থিটা সব থেকে বেশি এইটা, তাহলে তার ভলিউম সব থেকে কম। তাহলে আমরা এটা লিখে নিই এখানে যে
কে ইনক্রিজ করছে মানে স্লোপ ইনক্রিজ করছে, মানে থিটা ইনক্রিজ করছে, মানে ভলিউম কমে যাচ্ছে। তাহলে কে ইনক্রিজ করলে ভলিউম কমে যাচ্ছে, সুতরাং আমরা লিখবো যে V3 সব থেকে কম, তারপরে V2, তারপরে V1। এই হচ্ছে আমাদের আনসার। একই গ্রাফের সি মানে P ভার্সেস T আমরা করছি, P ভার্সেস T গ্রাফেরই এইবার আমরা মোল সংখ্যাটা পাল্টে দেবো, দুটোই লিখছি, ধরো N1 N2। আর ডিতে আমরা কি করব, গ্যাসগুলোকেই আলাদা নেব, প্রেশার টেম্পারেচার একদম আমরা যেরকমটা করেছিলাম চার্লসের সূত্রে একই রকম। এটা এ গ্যাস, এটা বি গ্যাস। ধরো একটা গ্যাস হাইড্রোজেন, একটা গ্যাস ধরো ডয়টেরিয়াম, দুটো গ্যাস নেওয়া হয়েছে, একটা এ একটা বি, ঠিক আছে? দুটো গ্যাস নেওয়া হয়েছে, যাদের মাসটা হচ্ছে কনস্ট্যান্ট, ভরটা কনস্ট্যান্ট, একই ভরের নেওয়া হয়েছে, ঠিক আছে? আর এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো যে সেম গ্যাস, এখানে একই গ্যাস নিয়েছি, আমরা একই গ্যাস নিয়েছি যাদের মোল সংখ্যা আলাদা, দেখে বোঝাই যাচ্ছে, ঠিক আছে? সেম ভলিউম, অবশ্যই পি ভার্সেস টি গ্রাফ প্লট করছি মানে ভলিউমটা কনস্ট্যান্টই আছে, ঠিক আছে? একই গ্যাস একই আয়তন নিয়ে প্রেশার টেম্পারেচার ভ্যারি করিয়েছি। তাহলে আবারও আমরা এটা দেখব θ1 আর এটা হচ্ছে θ2। তাহলে θ1 লেস দেন θ2, থিটা বাড়ছে মানে কে বাড়ছে, ঠিক আছে? আর কে বাড়ছে মানে কে ইকুয়াল টু NR/V, ঠিক আছে? ভলিউম কনস্ট্যান্ট, এই ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেছে, আর কনস্ট্যান্ট, তাহলে কে ভ্যারিজ উইথ N। তাহলে কে বাড়লে N বাড়বে, তাহলে কে বেশি কার, যার থিটা বেশি মানে θ2 বেশি, মানে এই গ্রাফের θ2 করসপন্ডিং যে N2 সেটা হয়ে যাবে বেশি, ঠিক আছে? কারণ থিটা বাড়লে কে বাড়বে, কে বাড়লে N বাড়বে। তাহলে আমরা ফাইনালি পেলাম যে N2 গ্রেটার দেন N1, এটা হচ্ছে আনসার। আরেকটা গ্রাফ যদি ওই দিক থেকে থাকে N3 আরও বেশি হয়ে যাবে। এখানে চলে আসো, আমরা এখান থেকে পেয়ে যাবো কে ভ্যারিজ উইথ 1/n, আর N মানে মাস বাই মোলার মাস, মাস ফিক্সড ওখানে। তাহলে মোলার মাস কি বলবো, N ভ্যারিজ উইথ মোলার মাস 1/, মোলার মাস। তাহলে কে বাড়লে N বাড়ছে, তাহলে M কমে যাবে। তাহলে আমরা লিখবো যে কে যদি বাড়ে তাহলে এমটা কমে যাবে। কে বেশি মানে কি, কে বেশি মানে থিটা বেশি, তাহলে থিটা বাড়লে মোলার মাস কমে যাবে। তাহলে থিটা বেশি কার, এই বি গ্যাসের থিটা বেশি, তাহলে থিটা বি গ্রেটার দেন থিটা এ, সুতরাং কে বি গ্রেটার দেন কে এ, সুতরাং এম বি লেস দেন এম এ। এইটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে এ গ্যাসটা হচ্ছে যার মোলার মাস বেশি, দ্যাট ইজ ডয়টেরিয়াম, আর এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? কপি করো। আচ্ছা, আমরা যেহেতু বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রতে আমরা বিভিন্ন রকমের গ্রাফের বিভিন্ন রকম ভেরিয়েশন করালাম এতক্ষণ ধরে, এইবার গেলুসাকের সূত্রের বাকি যে গ্রাফগুলো থাকলো সেইগুলোতে আমি আর অত ভেরিয়েশন করাবো না, ভিডিওটার লেন্থটা একটু ছোটো রাখতে চাইছি। তোমরা বাড়িতে এগুলো ভেরিয়েশনগুলো নিজেরা করবে, একটা গ্রাফের মধ্যে 3-4টে প্লট করে। তাহলে প্রথমটা হচ্ছে দেখো P ভার্সেস 1/T, তাহলে 1/T আর এখানে P। এখন আমরা জানি যে P ইকুয়াল টু KT, তাহলে P/T হচ্ছে কনস্ট্যান্ট। P/T যদি কনস্ট্যান্ট হয়, আমি কী করলাম এখানে, ও সরি ভুল করলাম, P/T তো পরের গ্রাফটা ঠিকই অ্যাকচুয়ালি করেছি, কিন্তু একটু আলাদা করে লিখতে হবে। তাহলে P ইন্টু 1/T কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে P আর 1/T মানে Y আর XY কনস্ট্যান্ট, XY কনস্ট্যান্ট মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। তাহলে আমি আর গ্রাফের নেচারটাও এখানে লিখছি না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তোমরা ওটা লিখে নাও। PT ভার্সেস 1/T স্কোয়ার, সরি PT ভার্সেস T স্কোয়ার, PT ভার্সেস T স্কোয়ার কীরকম হবে মুছে নিই। আমরা লিখছি যে P ইকুয়াল টু KT, তাহলে দুদিকে T দিয়ে গুণ করলে T স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা Y অ্যাক্সিস আর T স্কোয়ারটা X অ্যাক্সিস, তাহলে Y ইকুয়াল টু MX, তার মানে মূলবিন্দুগামী সরলরেখা। আর PT ভার্সেস T যেটা আমরা এই প্রত্যেকটা গ্রাফই কিন্তু আমরা চার্লসের সূত্রের সময় করলাম। এটা যদি এরকম হয়, তাহলে এবার যদি আমাকে PT ইকুয়াল টু K ইন্টু T এর হোল স্কোয়ার আমি লিখি, টিটা হচ্ছে আমাদের X অ্যাক্সিস, তাহলে Y ইকুয়াল টু K ইন্টু X স্কোয়ার হয়ে গেল না? টিটা যদি X অ্যাক্সিস হয় তাহলে আমরা একটা প্যারাবোলিক গ্রাফ পাবো, তাই তো?
হ্যাঁ, প্যারাবোলাটা এরকম হবে, ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ার, আমাদের এই নেগেটিভ সাইডটা দরকার নেই। আর এবার এটা আসছি পি বাই টি ভার্সেস টি। এখন আমি এই যে পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমি একটু আগে লিখে ফেলেছিলাম, সেটা এই ক্ষেত্রে হবে পি বাই টি কনস্ট্যান্ট। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি পি বাই টি কনস্ট্যান্ট যদি হয় তাহলে ওয়াই অ্যাক্সিস ভ্যালু ফিক্সড, তার মানে এক্সের প্যারালাল লাইন পাবো। তাহলে এক্সের প্যারালাল একটা লাইন পেলাম, এখানে টি লিখেছি, তার বদলে ভি লিখলেও একই ব্যাপার, ফলে এটা পাবো। ন্যাচারালি এদের যে অপোজিট গ্রাফগুলো টি ভার্সেস পি বাই টি, সেটা আমি আর করবো না এখন, ঠিক আছে। বা এর ক্ষেত্রে টি ভার্সেস 1/p, ঠিক আছে, যেগুলো আমি এখানে লিখে দিতে চাইছি, যেগুলো তোমরা অ্যাড করবে এর সঙ্গে। 5 হয়ে গেল। তাহলে 6 নম্বর হচ্ছে, উপরেরটা আগে লিখি, টি ভার্সেস 1/p, আর 7 নম্বর হচ্ছে ভি ভার্সেস পি বাই টি অর টি ভার্সেস পি বাই টি। এইগুলো তোমরা অ্যাড করে নাও এবং এই গ্রাফগুলো তোমরা নিজেরা করতে পারবে আশা করি। এরপরে 8 নম্বর হচ্ছে লগ পি ভার্সেস লগ টি। তাহলে পি ইকুয়াল টু যদি কেটি হয় তাহলে লগ পি ইকুয়াল টু, দুদিকে লগ নিচ্ছি এবং একটু আগে পরে করে লিখছি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপে লিখতে পারলাম, যেখানে আমাদের সি অর্থাৎ ইন্টারসেপ্ট হচ্ছে লগ কে, আর এম ইকুয়াল টু 1, এই লগ টির আগে কিছু নেই, মানে ইন্টারসেপ্ট 1, তার মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং আমরা গ্রাফ যদি আঁকি তাহলে লগ টি লগ পি, আর স্ট্রেট লাইন পেলাম, এই অ্যাঙ্গেল থিটা 45 ডিগ্রি, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের লগ কে, দ্যাট ইজ ইন্টারসেপ্ট, ঠিক আছে। দেখো গেলুসাকের সূত্র মোটামুটি এই, আর দরকার নেই, অনেক গ্রাফ আমরা করেছি। এইবার লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আলাদা করে আর হেডিং করছি না। অ্যাভোগাড্রো সূত্রতে একটাই গ্রাফ হয়, ভি ভ্যারিজ উইথ এন, ভি বাড়লে এন বাড়বে, ভি কমলে এন কমবে। সুতরাং আমরা ভি বাই এন গ্রাফ প্লট করব। তাহলে যদি এটা উঠিয়ে দিই তাহলে কে এন লিখতে হবে, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ, মানে আমরা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। আবারও এইখানটায় মানে ওই ডটেড একটু দিতে হবে, কারণ মূল সংখ্যা যদি 0 হয়ে যায় আমি কী নিয়ে তাহলে এক্সপেরিমেন্ট করব, আয়তন 0 হতে পারে না। সুতরাং এইখানে আমরা আমাদের গ্রাফিক্যাল যে অ্যানালিসিস, গ্রাফ সংক্রান্ত আলোচনা কমপ্লিট করলাম। আশা করছি আমি তোমাদেরকে গ্রাফ এর ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপর একটা ছোট জিনিস আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে যেখানে আমি গ্যাসের পরিমাপযোগ্য যে রাশিগুলো, মেজারেবল যে প্রপার্টিগুলো আলোচনা করছিলাম, সেইখানে চাপ বা প্রেশারের যে ব্যাপারটা, ওইটা আমি মিস করে গেছিলাম বলতে আমি ভিডিও আপলোড করে দেওয়ার পরে দেখছিলাম যে ওই পার্টিকুলার পোর্শনটা মানে অ্যাড করা হয়নি, ভিডিও এডিট করতে গিয়ে আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো সেই অংশটা আমি এখানে অ্যাড করছি। দেখো হেডিং লিখে রেখেছি, গ্যাসের পরিমাপযোগ্য রাশি প্রেশার বা চাপ। চাপ কী করে তৈরি হয়? আমরা জানি গ্যাসের মলিকিউলগুলো, অণুগুলো সবসময় পরস্পরের সঙ্গে একটা সংঘর্ষে লিপ্ত আছে, র্যান্ডম মোশনে আছে। তো সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, কলিশন হচ্ছে, এবং গ্যাসের মলিকিউলগুলো পাত্রের দেওয়ালেও ধাক্কা মারছে। তো যখন গ্যাসের মলিকিউলগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, সেই ধাক্কাগুলো থেকে গ্যাসের চাপ ব্যাপারটা তৈরি হয়। এখানে লিখে রেখেছি যে গ্যাসের অণুগুলির সাথে পাত্রের দেওয়ালের অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের চাপ সৃষ্টি হয়, ঠিক আছে। প্রেশার অফ গ্যাস ইজ ডিউ টু কন্টিনিউয়াস কলিশন বিটুইন গ্যাস মলিকিউলস অ্যান্ড ওয়াল অফ কন্টেনার, পাত্রের দেওয়ালের সঙ্গে। এবার এটা নিয়ে আমরা আরেকটু ডিটেলে পড়বো যখন আমরা বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস নিয়ে আলোচনা করব তখন। আপাতত আমাদের যেটা জেনে রাখা দরকার এইখানে, সেটা হচ্ছে ইউনিটস অফ প্রেশার, ঠিক আছে। চাপের এককগুলো কী কী? প্রথম কথা হচ্ছে সিজিএস একক হচ্ছে আমরা জানি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কেন এরকম হলো? কারণ প্রেশার মানে আমরা জানি কি F/A, তাই না? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, একক যদি হয়ে যায় ক্ষেত্রফল এটা, তাহলে যেটা F সেটাই P। তাহলে আমরা যদি ইংরেজিতে লিখতে চাই যে ফোর্স পার ইউনিট এরিয়া, এটাই হচ্ছে প্রেশার, তাহলে এটা হয়ে গেল। আর এসআইতে আমরা জানি যে নিউটন পার মিটার স্কোয়ার, যেটার আরেকটা নাম হচ্ছে পাস্কালকে আবার সংক্ষেপে PA লিখেও ডিনোট করা হয়। এদের মধ্যে রিলেশন কি? যদি আমরা বলি যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা জানি 1 নিউটন মানে 10⁵ ডাইন। আর
1 মিটার মানে কত সেন্টিমিটার? 100। তাহলে তার স্কোয়ার তো দেখো 10⁵ আর এটা মানে কত? 10⁴। আচ্ছা, এখানে সেন্টিমিটার স্কোয়ারটা লিখে নিই। তাহলে কী হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে 10 হয়ে গেল, 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যদিও 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে 1 পাস্কাল মানে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসব আমাদের এই চ্যাপ্টারের কাজে লাগবে না, স্টিল একটু বলে রাখলাম। এইবার হচ্ছে আমাদের যে ইউনিটগুলো খুব বেশি বেশি করে দরকার সেইগুলো লিখি। তাহলে ব্যবহারিক যে এককগুলো যেগুলো আমাদের এই চ্যাপ্টারে এবং পরবর্তীকালে থার্মোডাইনামিক্স বা অন্যান্য চ্যাপ্টারও কাজে লাগবে সেইগুলো লিখি। প্রথমটা হচ্ছে এটিএম। তাহলে 1 নম্বর লিখছি 1 এটিএম। 1 এটিএম মানে অ্যাকচুয়ালি এসআই ইউনিটের সঙ্গে এর সম্পর্ক হচ্ছে 1.013 10⁵ পাস্কাল। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে বার। 1 এটিএম মানে হচ্ছে 1.013 বার। এইটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ইউনিটি। আগে আমরা যখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এসটিপি ডিফাইন করতাম তখন আমরা সেখানে প্রেশারটা নিতাম 1 এটিএম। ঠিক আছে, লিখে রাখি এখানে ছোটো করে একটু। আমি বলতে চাইছি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তার টেম্পারেচারটা থাকতো 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এটা থাকতো 1 এটিএম। এখন আধুনিক যে কনভেনশন অ্যাকর্ডিং টু আইইউপিএসি, তাতে করে আমরা 1 এটিএমের বদলে এখন 1 বার ব্যবহার করি। ঠিক আছে, এবার আমরা যখন ফিজিক্যাল কেমিস্ট্রির বিভিন্ন নিউমেরিক্যাল করবো, অঙ্ক করবো, তখন আমাদের কিছু বলা না থাকলে আমরা এখনও ওই পুরনো কনভেনশন মানে 1 এটিএম ধরেই চলি। আর যদি বার বলা থাকে তাহলে বার দিয়ে অঙ্ক করতে হয় আর কি। সেসব আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমরা বলবো আর কি। তাহলে এই দুটো যদি আমি ইকুয়েট করি, মানে আমি 1 এটিএমের জায়গায় যদি এটা লিখে দিই, তাহলে আমি এখান থেকে যেটা পেতে পারি সেটা হচ্ছে 1 বার মানে 10⁵ পাস্কাল। ঠিক আছে, তাহলে পাস্কাল, এটিএম এবং বারের মধ্যে আমরা রিলেশন পেয়ে গেলাম। আর ফোর্থ যেগুলো আমরা অলরেডি জানি সেটা হচ্ছে 1 এটিএম মানে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি বা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সঙ্গে সমান। ফিফথ আর একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট, সেটা হচ্ছে 1 টর, TORR। 1 টর মানে 1 mmHg। ঠিক আছে, তাহলে 1 টর মানে যদি 1 mmHg হয় তাহলে আমরা বলতে পারবো যে 1 এটিএম মানে 760 mmHg মানে 760 টর 760 টর। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন। আর ফাইনালি 1 এটিএম মানে এটা যখন আমরা এটা 76 সেন্টিমিটার আমরা ব্যারোমিটারে পারদ ব্যবহার করি, ওখানে আমরা হাইট থেকে প্রেশার মাপতে পারি আর কি। তো ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, P = H/ρg, যেখানে H হচ্ছে ওই পারদ স্তম্ভের হাইট। তা পারদের বদলে যদি আমরা সেখানে জল ব্যবহার করি, জলের ঘনত্ব যেহেতু কম, দেখো পারদের ঘনত্ব 13.6 আর জলের ঘনত্ব হচ্ছে 1, তাহলে জলের যেহেতু ঘনত্ব কম তাহলে হাইট বাড়াতে হবে প্রেশারটা যদি মেনটেন করতে হয় 1 এটিএমে। তো সেক্ষেত্রে হয়ে যায় 10.33 মিটার অফ H2O। এখানে যেমন সেন্টিমিটার অফ মার্কারি, এখানে মিটার অফ H2O 10.33। এখন এই লাস্টের যে ইউনিটটা আমি লিখলাম এটা আমাদের এখানে খুব বেশি দরকার পড়বে না, স্টিল লেখা থাক অ্যাজ অ্যান ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এখানে শেষ করলাম আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা কি করব, এই যে সূত্রগুলো আমরা পড়লাম, বয়েল, চার্লস, গেলুসাক, অ্যাভোগাড্রো ইত্যাদি সূত্র সংক্রান্ত নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এবার সেই প্রবলেমগুলোর মধ্যে কিছু প্রবলেম এরকমও থাকবে যেখানে গ্রাফ থেকে মানে গ্রাফ সংক্রান্ত প্রবলেম, তাহলে গ্রাফ এর যে আইডিয়াটা সেটা আমাদের একদম কি বলবো সম্পূর্ণ হবে আর কি। এবার এই নিউমেরিক্যালগুলো হয়তো একটা বা দুটো ভিডিও লাগতে পারে, তারপরে আমরা পরবর্তী ডাল্টনের আংশিক চাপ সূত্র আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এইগুলোতে যাব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।